ক্লাস হচ্ছে 24 ব্যাচ। তো আজকে তোমাদের আইসিটি পরীক্ষা হয়েছে। তো তোমাদের আগামী পরশু থেকে তোমাদের পদার্থবিজ্ঞান দিয়ে তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো যাত্রা শুরু হতে যাচ্ছে। তো আমরা চিন্তা করেছি যে তোমাদের জন্য এমসিকিউ সিরিজগুলো দিলে হয়তো তোমরা উপকৃত হবে। অর্থাৎ অনেকের প্রিপারেশন নিয়েছো বা অনেকে ভালো প্রিপারেশন নিতে পারোনি, এবং এমসিকিউগুলো তোমাদের ধরো ভোট ভিত্তিকগুলো বেশি আসে। তো এখন আমরা চ্যাপ্টার ভিত্তিক যে এমসিকিউগুলো দেখবো সেটা হচ্ছে ধরো ভেক্টর, এবং ভেক্টরের টপিক ভিত্তিকও আছে এখানে। তো দেখা যাক, আমরা কথা না বলে শুরু করি। তোমাদের সময় কম, মাত্র একদিন গ্যাপ তোমাদের এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য। এখন দেখো প্রথম কোশ্চেনটা আমাকে কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে এফ = 2y + 3z - 4k বলটির zx তলে সমতলে মান কত। অর্থাৎ আমরা জানি যে এক্স সমতলে আমাদের হচ্ছে আই, এবং ওয়াই সমতলে হচ্ছে জে, এবং জেড সমতল হচ্ছে কে। আমি আগে বলে রাখি, আমি প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিব, এবং একটা এমসিকিউ আসলে ওই এমসিকিউর আশেপাশে কী ধরনের এমসিকিউ আসতে পারে সবগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এখন দেখো আমাকে বলছে জেড এক্স এর সমতলের মান কত। তাহলে আমাদের মোট এফ সমান কত? মোট এফ সমান হচ্ছে 2y + 3z - 4k, মানে জেড এক্স। জেডের জন্য কি কে, আর এক্স এর জন্য হচ্ছে আই, মানে এইটার মান কত। এখন আমরা দেখছি যে একটা ভেক্টর যদি দেওয়া থাকে, ধরো এক্স প্লাস ভিওয়াই, সরি ধরো তোমাকে আমি একটা ভেক্টর উদাহরণ দিই। ধরো এখানে 2y - 3z + 4k, তোমাকে বলে ভেক্টরের মান কত। তখন আমরা কি করি, এখানে রুট ওভার করি, প্রত্যেকটা মানকে স্কোয়ার করে 2² + -3² তারপর হচ্ছে 4²। এভাবে আমরা ভেক্টরের মানটা দেখছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জেড এক্স তলে আমার মান কত। তাহলে 2y এবং 4k জন্য আমরা মান বের করবো। তাহলে জেড এক্স তলে মান, জেড এক্স এর মান হবে আমার কত, √2² + -4²। তাহলে এখানে আমার কত আসে, 4 + 16, তারপরে এখানে √2 কত, 20। তাহলে এটাকে আমাদের আছে অবশ্যই আমাদের ভি নাম্বার অ্যান্সার। এখন দেখো 2 নাম্বার আমাকে কি বলছে। 2 নাম্বারে যেটা বলছে আমাকে সেটা হচ্ছে যে 2 নাম্বারটা যদি আমরা দেখি, ধর একটা ভেক্টর দেওয়া আছে, বলে কিউ এর মান কত হলে কত হবে যখন ফ্রি ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। এখন আমরা একক ভেক্টর কি জানি, একক ভেক্টরের মান হচ্ছে কত, 1। এখন আমরা জানি একক ভেক্টরের মান কত, 1। তাহলে আমরা এই পুরা রাশির যদি মান বের করি, এর মান হচ্ছে 1, তখন আমার এই যে এখানে একটা অজ্ঞাত রাশি কিউর মান কত সেটা জানতে চাইছে। তাহলে আমরা রাশির মান সমান কি লিখতে পারি, একটু আগে দেখাছিলাম যে রাশির মান কীভাবে করতে, √, এখানে কত হাফ স্কোয়ার প্লাস আবার যে হাফ স্কোয়ার, আর এখানে আমি কিউটা জানি না, কিউটা এখানে বের করবো। এখন দেখো এই রাশির মান আমার কত, আমি যদি বের করি √, এখানে আসে 1/4 প্লাস 1/4 প্লাস এখানে আছে কি স্কোয়ার। তাহলে এই দুইটা যদি যোগ করি, রসাগু করে আমার কত আসে এখানে 1/2 প্লাস কিউ²। এখন দেখো এই পাশে যদি একটু দেখো, তাহলে এখানে এই পুরো রাশির মান আমার কত, 1। যেহেতু এটা একটা একক ভেক্টর বলছে যে কত হলে একক ভেক্টর, তাহলে আমি এই পুরোটা সমান লিখতে পারি হাফ প্লাস কিউ² সমান হচ্ছে 1। তাহলে উভয়কে যদি আমরা বর্গ করি কি পাই, হাফ প্লাস কিউ² সমান 1, 1কে বর্গ করলে 1। তাহলে এখানে কিউ² সমান 1 থেকে যদি অর্ধেক যায় তাহলে অর্ধেকে থাকে হাফ। তাহলে কিউর মান কত, কিউর মান হবে সমান 1/√2। এখন দেখো অপশানে কিন্তু তোমাকে এখানে যদি কখন প্লাস মাইনাস দিত, প্লাস মাইনাস 1/√2, তখন কিন্তু ওটা আনসার হতো। এখন যদি এখানে প্লাস মাইনাস দেয় না, তাহলে ওই ঝামেলা বাদ। তাহলে এখানে আমার হচ্ছে 2 এর কত, সি নাম্বারটা আনসার। তারপরে 3 নাম্বার, এটা তোমার রাশি কত প্রকার, রাশি 2 প্রকার, ভেক্টর রাশি, স্কেলার রাশি। 4 নাম্বারটা একটু দেখো। 4 নাম্বারটা কি বলছে, আই জে কে পরস্পর কত কোণ অবস্থিত। আই জে কেটা পরস্পর কত কোণ অবস্থিত। আমরা আই জে কে সম্পর্কে আমরা কি জানি, ধরো এটা হচ্ছে আমাদের আই ভেক্টর, এটা হচ্ছে জে ভেক্টর, এটা হচ্ছে কে ভেক্টর। এখন আমরা জানি যে এই ভেক্টরগুলো পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রি। প্রত্যেকটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি, এটা একটা 3D। তাহলে এটা আমরা কত, 90 ডিগ্রি জানছি। এই 4-এর ভি নাম্বার আনসার। 5 নাম্বার আমাকে কি বলছে, 5 নাম্বার আমাকে বলছে যে আই ও জে ভেক্টরটি কোন তলে। একটু আমি আমাকে বলছি যে আই কত, এক্স, আর জে কত, জে হচ্ছে আমাদের কত, ওয়াই। তাহলে আই জে ভেক্টর আমাদের কোন তলে অবস্থিত হবে। এটা আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি যে আই জে ভেক্টরটা আমার কোন তলে অবস্থিত হবে, সেটা হচ্ছে আমাদের XY তলে অবস্থিত হবে। এখন দেখো আমরা পরবর্তী যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর এবং স্কেলার রাশি সম্পর্কিত। এটা বেশ বোর্ডে আসছে। এবং দেখো
এখন প্রথম বলছে স্কেলার রাশি উদাহরণগুলো, নিচে বলছে নিচে কোনটি ভেক্টরের উদাহরণ। এখন স্কেলার এবং ভেক্টর আমরা কীভাবে চিনব? তো আমরা তো জানি যে স্কেলার কোনটা, ভেক্টর কোনটা, সংজ্ঞা আমরা মোটামুটি ফুটে ফেলছি। দেখো, মানে যার মান আছে দিক আছে সেটা ভেক্টর, যার শুধুমাত্র মান আছে দিক নেই সেটা স্কেলার, এটা আমরা জানি। এখন দেখো আমাদের পরীক্ষায় কিন্তু উদাহরণ আসে এমসিকিউতে, তো আমরা ভেক্টর রাশিগুলো উদাহরণে একটা টেকনিকে মনে রাখতে পারি বা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। সেটা হচ্ছে ধরো ভেক্টর রাশি মনে রাখার নিয়ম হচ্ছে ভেক্টর রাশি, আচ্ছা কলমটা চেঞ্জ করে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ভবে, একটু নিচে খেয়াল করো, ভবে সব তারপর হচ্ছে তরুণের দল, ভবে সব তরুণের দল, প্রবল টক দই প্রিয়, প্রবল টক দই প্রিয়টা নিচে লিখলাম প্রিয়। এখন কোনটা দ্বারা আমরা কিভাবে মনে রাখবো? ভবিষ্যতে প্রবল টক দই প্রিয়। এখন দেখো ভবেতে কি ভরবেগ, তাহলে এগুলো কি ভরবেগটা আমার কি ভেক্টর রাশি, ভর বেগ, তারপর এখানে বে দ্বারা কি বেগ, তারপর এখানে সব শতে কি স্মরণ, তারপর এটা কি আমার ভতে কি বল, তরুণ মানে কি ত্বরণ। আশা করি আমাদের এগুলো থেকে কমন করে যাবে। তারপর দল থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, দলটা এখানে ছন্দ মিলনের জন্য, তারপর এখানে প্রবল থেকে আমরা কি লিখতে পারি? প্রবল, আচ্ছা হ্যাঁ প্রাবল্য। আর টক থেকে আমরা কি লিখতে পারি? টর্ক থেকে টর্ক লিখতে পারি। তারপরে দই থেকে আমরা কি লিখতে পারি? চৌম্বক দৈর্ঘ্য, এটা যদিও কখনো পড়ে আসে নাই, তারপরে যদি দিয়ে দিই আর কি চৌম্বক দৈর্ঘ্য, কারণ এদের তোমাদের শর্ট সিলেবাসে নাই দই। তারপর হচ্ছে কি প্রিতে হচ্ছে কি পৃষ্ঠটান, এটা আসতে পারে, বেস্ট কয়েকবার এটা আসছে পৃষ্ঠটান। এবং প্রিয় লিখতে এখানে আমরা তো প্রিয় উনতাস্তে দিয়ে লিখি, প্রিয় আমরা উনতাস্তে ফ্রি ও দিয়ে লিখি, তাহলে ও হচ্ছে কত ওজন কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। তাহলে আমরা কিন্তু এই রাশিগুলো ছাড়া বাকি যা আছে সেগুলোকে আমরা কি বলি? স্কেলার বলি। এখন দেখো স্কেলার রাশি উদাহরণ কোনটা? বল, কণিক, ভরবেগ, টর্ক, এগুলো কিন্তু আমাকে এগুলো আমাদের স্কেলার রাশি। নিচে কিন্তু স্কেলার রাশি, এগুলো কিন্তু আমাদের ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি হচ্ছে আমাদের কাজ আমরা ডাব্লিউ সমান কি জানি? আমরা ডাব্লিউ সমান জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে এটা কিন্তু আমাদের একটা স্কেলার গুণন, তাহলে এখানে হবে কত কাজ, আর নিচের কোনটি ভেক্টর সেটা হবে আমাদের বেগ, যেটা আমরা এখানে দেখছি। আশা করি আমাদের ভেক্টর এবং স্কেলার নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন দেখো আমরা নেক্সট এমসিকিউটা দেখি, সেটা হচ্ছে আমাদের এ সমান একটা ভেক্টর দেওয়া আছে। প্রশ্ন বলছে যে ভি ভেক্টর এ ভেক্টরের বিপ্রতীপ হলে তাহলে ভি ভেক্টরের মান কত? এখন বিপ্রতীপ কি? বিপ্রতীপ ভেক্টর হচ্ছে ধরো এ একটা ভেক্টর এখানে কি বলছে 5j, বা এ একটা এখানে 5j বা অন্য যে কোনো একটা ভেক্টর বলতে পারে তোমাকে। যদি ওই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হয়, যদি ভি যদি এ এর বিপ্রতীপ হয়, যে বিপ্রতীপ, তখন এই ভি ভেক্টর হবে 1/, ওই ভেক্টরের মান 1/, ওই ভেক্টর কি মান। এখন দেখো এ হচ্ছে 5j, তাহলে আমার ভি ভেক্টর কি হবে? ভি ভেক্টর হবে 1/, যে এখানে 5, এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হবে √5²। তো স্কয়ার আর রুটে যদি কাটা যায় 5, অর্থাৎ 1/5j। তো আমার এখানে 1/5j কোথায় আছে, কত নম্বরে আছে? সেটা হচ্ছে আমাদের খ নাম্বারে। এটা কিন্তু তোমরা অনেকে ভুল করে ক নাম্বার দেখাবে, কারণ এখানে কিন্তু আমাদের জে আছে ভেক্টর, আই নেই কিন্তু। তাহলে আমার উত্তর হবে কত? এখন দেখো আমাদের পরবর্তী এমসিকিউটা কি বলছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ বিধি। ধরো এটা একটা পাদবিন্দু, এটা একটা পাদবিন্দু, এটা হচ্ছে নাম দিলাম এ, এটা হচ্ছে ভি। তাহলে এ থেকে আমার ভিতে গিয়েছে, ভি থেকে ধরো সিতে গিয়েছে, অ্যারো চিহ্ন দ্বারা আমি এ থেকে বিতে বুঝেছি এবং ভি থেকে সিতে বুঝেছি। তাহলে আমাদের এখানের মোট যে লব্ধি হবে সেটা হচ্ছে এ থেকে সি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি যে এ থেকে বি প্লাস ভি থেকে সি, এটা আমার কিসের সমান? এ থেকে সিতে যাওয়ার কি সমান, মানে এটা হচ্ছে মূলত কি সরণ, এটা হচ্ছে দূরত্ব, এটা কত সরণ। এখন এটা অপশানে আমাদের বিভিন্নভাবে দেওয়া আছে। আমরা যদি প্রথমটা একটু চেক করি যে এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি, বিসিটি এই পাশে মাইনাস হওয়ার কথা, কিন্তু এটা মাইনাস হয় না, তার মানে আমাদের 1 হবে না। খ নাম্বার আমার কি বলছে? খ নাম্বারে বলছে যে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরটাকে আমি বেশি আনলাম, তারপর এই পাশে কত সিবি ভেক্টর, মানে এখানে আমার হওয়ার কথা মাইনাস বিসি ভেক্টর। এই মাইনাস বিসিকে কিন্তু আমি সিবি লিখতে পারি, অর্থাৎ ধরো কোথাও যদি আমাদের বিসি ভেক্টর থাকে, এটার আগে যদি আমি মাইনাস লিখতে পারি, তাহলে কিন্তু আমি ক্রমটা পরিবর্তন করে দিতে পারি, অর্থাৎ সিটাকে আগে ভি লিখতে পারি।
তাহলে এখানে আমাদের কত খ নাম্বারটাই সঠিক। এখন দেখবো আমরা পরবর্তী এমসিকিউ। এখন দেখো, এখন আমরা যে টাইপে আসছি এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো বোর্ডে একটা এমসিকিউ 100% আসবে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের লব্ধি সম্পর্কিত। তো আমি যদি আগে একটু বেসিকটা বলে দিই, ধরো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর পি ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের ধরো কিউ ভেক্টর, এবং এই দুইটার লব্ধি কিন্তু এদের মাঝামাঝি কোনো একটা স্থান হবে, এটা হচ্ছে কত আর। এবং দুইটার মধ্যবর্তী কোণ যদি আমি আলফা ধরি এবং প্রথম যে ভেক্টর এটার সাথে যদি লব্ধির সাথে যদি থিটা ধরি, তখন আমাদের যে লব্ধির সূত্র আসে সেটা সমান আমরা লিখতে পারি কি, লব্ধির সূত্র সমান লিখতে পারি ধরো আর আর স্কয়ার সমান লেখা যায়, সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এবং তোমাকে যদি কোণ নির্ণয় করতে বলে, কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান এখানে নিচে হবে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কার সাথে, এই যে লব্ধির অ্যাঙ্গেলটা কিন্তু আমি ফির সাথে তুলনা করছি, তাহলে আমার এখানে ফি থাকবে প্লাস এখানে উপরে হবে আমার কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। এই দুইটা সূত্র থেকে আমাদের মোটামুটি সবগুলা করা যাবে। এখন আমাদের আরেকটা আসে, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি। আমরা দুইটা ভেক্টরের ক্ষেত্রে কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে। তো আর ম্যাক্সিমাম কখন হবে, সেটা হবে আমাদের দুইটা ভেক্টরের সরাসরি যোগফল এবং এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি হবে, থিটাটা 0 ডিগ্রি হবে। কেন 0 ডিগ্রি হবে, তুমি এখানে আলফার মানটা যদি 0 ডিগ্রি বসাও দেখবে এখানে আর এর মান আসবে ফি প্লাস কিউ, আর মিনিমাম যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ফি মাইনাস কিউ। এখন এখানে কিউ মাইনাস পিও আসতে পারে, অর্থাৎ আমরা বড়টা থেকে ছোটটা বাদ দেব, এবং তখন কিন্তু আমাদের থিটাটা হবে 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের ধরো একটা বল এদিকে যাচ্ছে, আমি যদি ঠিক এর বিপরীতে নিই তখন কিন্তু আমাদের জিনিসটা কি সর্বনিম্ন হবে। এখন ধরো একটা ভেক্টর এদিকে, আমি আরও একটা ভেক্টর যদি এদিকে দিই তখন কিন্তু আমাদের বলটা বেশি হবে এবং তখন কি সর্বোচ্চ হবে। তো এই কনসেপ্ট থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, আমি বোর্ডে আসার মতো গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ এখানে দেখাচ্ছি। তো এখানে আমাদের এটা 70 নাম্বারটা যে এমসিকিউটা বলছে সেটা যদি আমরা একটু দেখি, দেখো বুঝো দুটি বল যার একটি 10 নিউটন বিশিষ্ট এবং বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লিখিত বলটির সমান হয়, অপর বলটির মান কত। দেখো প্রশ্নটা দেখো, প্রশ্ন আমাকে কি বলছে যে দুটি বল 10 নিউটন বিশিষ্ট, দুটি বল যার একটি যার 10 নিউটন বিশিষ্ট। ধরো এইটা একটা বল হচ্ছে আমার কত 10 নিউটন, এবং এটা কিন্তু আমি জানি না, আমাকে অপর বলটা বের করতে। ধরো এটা আমি কিউ ধরে নিই, বির মান ধরো আমি জানি, এবং বলছে বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। ধরো এই কোণটা হচ্ছে কত 120 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি কোণে হয়, লব্ধির মান উল্লিখিত মানের বলয়ের সমান, এবং যে লব্ধির মানটা থাকবে আরটা হবে আমার এই 10-এর সমান, মানে আর হবে কত 10। তাহলে অপর বলটির মান কত। তাহলে আমি এখানে যে সূত্রটা লব্ধির ক্ষেত্রে যে সূত্রটা দেখছি সেটা যদি আমি একটু লিখি, যে আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন দেখো তাহলে এখানে আমার আর এর মান কত হবে, তাহলে এখানে আমার আরও কিন্তু 10, তাহলে আমি লিখতে পারি 10 স্কয়ার প্লাস পির মানও 10 স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 ফির মান 10, এবং কিউর মান কত, কিউর মান আমি বের করবো, এবং কজ আলফা হচ্ছে কজ 120 ডিগ্রি। এখন দেখো এখানে আমার পুরো রাশির মান জানি, আমি এখানে শুধু কিউর মান বের করবো। তোমরা ক্যালকুলেটারে এখানে বের করতে পারবে যে কিউর মান কত, কিউর মান আর মান কত 10 নিউটন। আশা করি বুঝছো। এটা শর্টকাট একটা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আমাদের কজ আলফা সমান মাইনাস, এটা আমাদের সাধারণত নদী নৌকার ক্ষেত্রে কাজে লাগে, মাইনাস পি বাই কিউ এরকম একটা দিই আমাদের কোণ নির্ণয় করা যায়। আচ্ছা যাক, সেটা আমরা নদী নৌকার ক্ষেত্রে এটা ব্যবহার করব। এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাই। দেখো এই কোশ্চেনটা আমাকে কি বলছে, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে থেকে একই সাথে কোনো বিন্দু ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত। একেবারে ইজি একটা এমসিকিউ, এটা কিন্তু আমাদের ভোরে আসা একটা এমসিকিউ। এখন দেখো বলছে দুটি ভেক্টর প্রত্যেকটির মান হচ্ছে 7 একক, অর্থাৎ এই একটা ভেক্টর 7, এই একটা ভেক্টর আমার কত 7, ধরো পি এবং কিউ দুইটাই 7। এখন আমাকে বলছে যে পরস্পরের 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এদের লব্ধির মান কত। তাহলে আমি লব্ধির সূত্র একটু আগে কি দেখছি, যে এখানে যদি আমি একটু দেখাই, যে লব্ধির সূত্রকে দেখছি আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। অর্থাৎ আমি যদি এখানে সূত্রটা লেখা যে আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন আমার কিন্তু লব্ধিটা বের করতে বলছে, তাহলে আমি
পির মান 7, কিউর মানও 7 প্লাস 2 ইন্টু 7 ইন্টু 7 কজ আলফা, আলফার মান কত 120 ডিগ্রি। তাহলে 49 যোগ 49 যোগ 2 ইন্টু 49, আর এখানে কজ আলফার মান কত, কজ 120 ডিগ্রি মান কত মাইনাস হাফ। তাহলে এখানে আমি একসাথে যদি এখানে মাইনাস লিখি, এখানে আসে কত হাফ, তাহলে 2 কাটা, এবং এখানে আমার কত আসে এটা মাইনাস 49 প্লাস 49, আমার আর স্কয়ার সমান আমার থাকে কত শুধু 49, তাহলে আর এর মান হচ্ছে কত 7। অর্থাৎ এটা এমসিকিউটা থেকে তোমরা একটা হিন্টস ব্যবহার করতে পারো। ধরো যদি কোথাও তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি আসে এবং তাদের যদি বল দুটি সমান হয়, তাদের লব দিয়ে কিন্তু ওই বল দুইটার কি সমান। এখন দেখো আমরা বল দুইটা 7 পাইছি, লব দিয়ে কিন্তু কি পাইছি 7 পাইছি। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। দেখো পরবর্তী এমসিকিউ এটা কিন্তু আমার কোনো ম্যাথ দেয় না, এটা কিন্তু আমার সরাসরি একটা থিওরি, অর্থাৎ আমি যেটা শর্টকাট দেখাচ্ছি ওইটাই দিয়ে দিয়েছে, যে এখানে এ এবং বি এর লব্ধির সর্বোচ্চ মান কত। অর্থাৎ তোমাকে বলছে এর একটা মান এবং বির একটা মান, এখানে তোমাকে লব্ধির সর্বোচ্চ মান বের করতে বলছে। তো আমি তো একটু আগে দেখাইছি যে লব্ধির সর্বোচ্চ মান কত, লব্ধির ম্যাক্সিমাম হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ দুটি ভেক্টর সরাসরি যোগফল হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এখানে এক্ষেত্রে এর কত হচ্ছে বড়, আর এদের কোণ কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে, এবং যখন এটা মিনিমাম হবে তখন এদের দুই ধরনের পার্থক্য হবে, তখন হবে কিন্তু 180 ডিগ্রি। তো ওটা আসতে পারে, যেমন এটা 10 বোর্ডে 16 সালে এসেছিল। এখন দেখো পরবর্তী এমসিকিউটা আমরা একটু যদি দেখি, 77 নাম্বার যে এমসিকিউটা আমাকে বলছে যে এ একটা ভেক্টর দেয়া আছে, ভি একটা ভেক্টর দেয়া আছে, এবং আর তাদের লব্ধি হলে নিচের কোনটি সঠিক। এখন দেখো আমি আগে আর বের করি, তাহলে কোশ্চেনটা এখানে কত, এর আর সমান হবে আমার এ প্লাস কত ভি। তাহলে আমার এর মানটা এখানে কত দিছে, এর মানটা হচ্ছে আমার 3i মাইনাস 4j, তারপরে প্লাস ভি মাইনাস আছে, তার প্লাস আমার আছে মাইনাস 3i প্লাস 4j। তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস কাটা থাকে 0। এখন যদি কোনো ভেক্টর লব্ধি যদি 0 আসে, ওই ভেক্টরকে আমরা কি বলি, তোমরা অবশ্যই সংজ্ঞাতে পড়ছো যে ভেক্টরটা আমরা একটা নাল ভেক্টর বলি বা শূন্য ভেক্টর বলি। তাহলে এখানে আমার কত নাম্বার অপশন আছে, এটা হচ্ছে আমাদের বড় কথা আছে যে আর একটি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউতে দেখি। এখন দেখো এখন যে এমসিকিউটা আমরা দেখবো সেটা বলছে এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে হওয়ার সত্ত্ব। এখন তোমাকে হয়তো একটা ভেক্টরের এক্সাম্পল দিতে পারে বা তিনটা ভেক্টরের এক্সাম্পল দিতে পারে, এটা সৃজনশীল আসে, কিছু কিছু ভোরের সৃজনশীল আসে দেখা গেছে। তো যে সত্যটা হবে, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল বাকি একটা ডট গুণফলের যদি মান 0 আসে, তখন সেটা হবে আমার সমতল। অর্থাৎ ধরো এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এখন ধরো এ ক্রস বি, এই দুইটা হচ্ছে দুইটা ভেক্টরের কি ক্রস গুণফল, এবং এটার সাথে যদি সি ভেক্টরটা ডট গুণফল যদি 0 হয়, তখন সেটাও আমার কি সমতল। আমি কিন্তু আসতেছি যে ডট গুণফল ক্রস গুণফল, ক্রস হচ্ছে গুণ আকার, ডট হচ্ছে ধরো এটা দশমিকের মতো যেটা দেখায়। আশা করি তোমরা এটা পারো। তারপর আমি ডট গুণফল ক্রস গুণের সম্বন্ধে বেশ কিছু এমসিকিউ দেখাবো, এগুলো আসেও। তাহলে আবার যদি বলা যায় যে এ গুণ সি, অর্থাৎ এ আর সির সাথে যদি ক্রস গুণন বাকি বির সাথে যদি ডট গুণন হয়, সেটা কিন্তু 0 হয়, তাহলে এই দুইটা সত্য। আরেকটা সত্য আছে, ধরো এ এবং কত, ধরো বি এবং সি যদি আমার কি ক্রস গুণফল হয় আর এর সাথে যদি ডট গুণফল হয়, তখন সেটাও আমার 0। যদি 0 আসে, এই তিন ক্ষেত্রে আমার এটা হবে একই সমতল অবস্থিত। এখন ধরো তোমাকে এই ভেক্টরের মান, বি ভেক্টরের মান, তাহলে এটা কি একই সমতলে অবস্থিত, যেটা সৃজনশীল আসতে পারে। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউতে কি বলছে। এখন দেখো এখন যে এমসিকিউটা আমাকে বলছে যে সেটা হচ্ছে আমার একটি কণার উপর এফ বল প্রয়োগ করায় কণাটির আর সরণ হচ্ছে এ পারের মধ্যবর্তী কোণ কত। এখন মধ্যবর্তী কোণ জানার আগে আমাদের যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন এবং স্কেলার গুণন। ভেক্টর এবং স্কেলার, ভেক্টর এবং স্কেলার কি, ধরো দুইটা ভেক্টর, আমরা ভেক্টর রাশি দেখছিলাম, স্কেলার রাশি দেখছিলাম। এখন যদি আমি ভেক্টর গুণন এবং স্কেলার গুণন দেখি, ধরো তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k। ধরো বি একটা ভেক্টর, i মাইনাস বা প্লাস 5k মাইনাস 2k, এটা যে হবে। এখন তোমাকে যদি বলে এ এবং বি এর স্কেলার গুণফল, তখন স্কেলার হবে ডট গুণফল, স্কেলারটা হবে মনে রাখতে হবে ডট। স্কেলার ক্ষেত্রে এ ডট বি, অবশ্যই এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে। এবং এটা কীভাবে হবে, এটা হবে 2i, আমি সরাসরি এক্সাম্পলে যাচ্ছি যেহেতু তোমাদের সময় কম, 3j প্লাস কত 4k। তারপরে
এখানে আমার কত আসবে ডট ভি কত আই প্লাস 5k মাইনাস 2k, সরি 5j মাইনাস 2k। এখন এই দুইটা কীভাবে হবে, সেটা হবে আমাদের যে এখানে আয়ের সাথে আয়ের সহগ কত 2, এখানে আয়ের সহগ কত 1, তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগ, তাহলে এখানে কত হবে 2 একে 2। তারপরে এখানে যে এর সহগ কত 5, এখানে যে এর সহগ কত -3, তাহলে 3 5 কত 15। তারপরে এখানে কে এর সহগ +4, এখানে কে এর সহগ -2, তাহলে 4 দুগুণে 8 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত 8 আসে। এখন এখানে যা আসে তা এখানে কত 2 মাইনাস 15 8 কত 15 আমার কত 23, 23 থেকে 2 গেলে কত -21, এটা আসবে। এখন যদি আমাকে এর ক্রস গুণফল বের করতে বলে, দেখো এখন যে এমসিকিউতে এখানে বলছে যে এ ক্রস বি মডুলাস অফ এ ডট বি হলে এদের মধ্যবর্তী গুণ কত। তো এইটাকে আমরা একটু যদি দেখে নিই স্কেলার এবং ডট গুণফল কি। তো আশা করি তোমরা জানো যে স্কেলার হচ্ছে আমার, ধরো এটা হচ্ছে এই একটা ভেক্টর আমাকে প্রশ্ন দেওয়া থাকবে, ভি একটা ভেক্টর প্রশ্ন দেওয়া থাকবে, তখন আমাদের এ ডট বি স্কেলার গুণফলের ক্ষেত্রে এ ডট বি হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং কস থিটা স্কেলার গুণফলের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার কি স্কেলারের ক্ষেত্রে। আর ভেক্টরের ক্ষেত্রে আমার কি হবে, ভেক্টরের ক্ষেত্রে আমার হবে ধরো এ ভেক্টর বি ভেক্টর প্রশ্ন দেওয়া থাকবে, তখন আমরা লিখতে পারি এ ক্রস বি সমান সমান লিখতে পারি কত এ ভেক্টর বি ভেক্টর এবং কত সাইন থিটা হবে। তো এই দুইটা জিনিস জানলে কিন্তু আমরা এই অংশটা সলভ করতে পারি। তাহলে আমরা কিন্তু স্কেলার ভেক্টর স্কেলার এবং কি ভেক্টর গুণন যেটা, এটা হচ্ছে কিন্তু আমাদের ভেক্টরের কিন্তু মান এ এবং ভিটা। এখন দেখো 167 নাম্বার এমসিকিউ আমাদের যে বলছে, আমি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আগে উঠে আনছি। এখন দেখো 167 নাম্বার আমরা যদি একটু সলভ করি, তাহলে এখানে প্রশ্ন কি এ ক্রস বি মডুলাস অফ এ ভেক্টরের মান বি ভেক্টর। এখন দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা জানি কি যে একটু আগে দেখছি এ ডট বি সমান কি লিখতে পারি এ ভি সাইন থিটা। তারপরে এটার মান কত এ ভি কত, এটা হচ্ছে সাইন থিটা, সরি এটা হবে এখানে কস থিটা। তারপর এটা কত এ বি কস থিটা। এখন কিন্তু এ পাশে এবি আমরা ভ্যানিশ করতে পারি, তাহলে আমরা পরবর্তী কি লিখতে পারি যে সাইন থিটা কস থিটা যদি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা কত টেন থিটা ইকুয়াল টু 1। এখন দেখো টেন কত ডিগ্রির মান 1, টেন কত ডিগ্রি মান 10 45 ডিগ্রি মান 1, তাহলে আমরা লিখতে পারি 10 45 ডিগ্রি, অর্থাৎ এখানে যদি রেডিয়ান আছে 5/4, টেনে যদি কাটা যায় থিটা মান কত 5/4। এটা আমাদের উত্তর কত ক নাম্বারটা। এখন আমরা এখান থেকে কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ সলভ করতে পারি, মানে ভেক্টর এবং স্কেলার সম্পর্কিত। এটাই এরকমই কঠিন আসলে এরকম আসবে, আর না আসলে কিন্তু তোমাদের সরাসরি বলবে যে এর ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, এদের মান বের করো বা এদের মধ্যবর্তী কোণ কত। চলো আমরা এরকম একটা এমসিকিউ দেখে আসি, যেটা দেখলে তোমাদের পুরো এই স্কেলার এবং ভেক্টর ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এই যে স্কেলার ভেক্টর সম্পর্কিত এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, ধরো এফ যদি এফ এত হয় এবং আর এত হয় এবং এফ আর এর ডট কত হবে, অর্থাৎ তাহলে খুবই সহজ। তাহলে এফ এর মান কত আমার এটাই প্লাস 2j ডট কত আর কত হবে 6i প্লাস 8k। তো ডট গুণ করলে এক্ষেত্রে কী হয় আয়ের সাথে আয়ের সহগ গুণ হবে এবং জের সাথে জের সহগ। এখন দেখো আয়ের সহগ এখানে কত, আয়ের সহগ এখানে হচ্ছে 8, এখানে কত 6, তাহলে কত আসবে আমার এখানে 6 8 48। তারপরে এখানে জে আছে কিন্তু এখানে কি জে আছে, এখানে আমার জে নেই, তার মানে জে সহগ 0, তাহলে আমি লিখতে পারি 0 প্লাস এখানে কে না এখানে কিন্তু কে আছে, তাহলে আমি এখানে কি লিখতে 0 লিখতে পারি। তাহলে এখানে আমার কত আসে শুধুমাত্র 48 আসে, তাহলে আমার উত্তর কত 48। এখন এটা যদি ধরো আমি প্রশ্নে তোমাকে বললাম যে এফ ইন্টু আর বের করো, ক্রস গুণ বের করো, তখন তুমি কি বের করবে এভাবে যে এফ ক্রস আর ইকুয়াল টু এখানে আই সহগ দিবে, জে দিবে, কে দিবে। এখন প্রথমে এফ ভেক্টরের আই কত 8, জি কত 2, কে কত 9, 0, 9 মানে কত 0। তারপরে আর এর ক্ষেত্রে কি হবে এটা 6, তারপর জে আছে না জে 0, তারপর 8 কত 8 হচ্ছে কত এই কে হচ্ছে কত 8। এখন তোমরা কিন্তু নর্মাল ওই যে ম্যাট্রিক্স নির্ণয়কের যে নির্ণায়ক এই নির্ণায়কের সাহায্যে এটা বের করতে পারবে। এখান থেকে স্কেলার ভেক্টর সম্পর্কিত আমাদের শেষ। এখন এখানে আমাদের আরও কয়েকটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে আমাদের লম্ব হওয়ার সত্ত্ব এবং
সমান্তরাল হওয়ার সত্ত্ব মনে রাখবা, লম্ব এবং সমান্তরাল এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসবেই, যে লম্ব হওয়ার সত্ত্ব, লম্ব আর একটা হচ্ছে আমাদের সমান্তরাল। সমান্তরাল লম্ব কখনো যখন এখন দেখো আমাদের এখানে আমি লিখে রাখছি আগে যে লম্ব এবং সমান্তরাল হওয়ার সত্ত্ব যদি আমাদের ডট গুণফল, ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 আসে তখন তারা লম্ব হবে, এবং দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 আসে তখন সেটা কি হবে, সমান্তরাল আসবে। আশা করি এটা তোমরা এমসিকিউতে ধরো। এখন দেখো এটা কি আমাদের লম্ব কিংবা 0 সমান্তরাল হবে কিনা, ডট গুণফল তোমরা ক্রস গুণফল যদি 0 পাও তখন কিন্তু এটা সমান্তরাল হবে, এখন কিন্তু আমাদের লম্ব কিংবা সমান্তরাল কোনোটাই হবে না। তাহলে লম্ব হওয়ার ক্ষেত্রে আমাদের থিটার মান হবে কত, 90 ডিগ্রি, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর সমান্তরাল হবে কত, 0 ডিগ্রি। এখান থেকে আমরা পরবর্তী এমসিকিউ করতে যাই। আমরা যে কনসেপ্টটা এখন দেখব, যে 142 নম্বর এমসিকিউটা আমাকে কি বলছে, যে ভেক্টর ভেক্টর ভি 6i - 3j + 2k এর উপর ভেক্টর এ এর উপর লম্ব অভিক্ষেপ কত। তো লম্ব অভিক্ষেপ সম্পর্কিত আমাদের সূত্রগুলো একটু দেখি। ধরো তোমাকে এ একটা ভেক্টর দেওয়া থাকলো বা বি একটা ভেক্টর দেওয়া থাকলো, দুইটা আলাদা ভেক্টর। এখন যে সূত্রগুলো হবে আমার, যে ভি ভেক্টরের উপর বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ হবে, লম্ব অভিক্ষেপ হবে যার উপর বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ। আমি এ এর লম্ব অভিক্ষেপ বের করতে চাইলে হবে এ কস থিটা, অথবা এটাকে এ ডট বি হচ্ছে ভি এর মান যার উপর সে নিয়েছে। একইভাবে যদি আমি বলতে পারি যে, একইভাবে কি লেখা যায় এখানে, এখানে লেখা যায় যে এ ভেক্টরের উপর ভি এর লম্ব অভিক্ষেপ, তখন কি হবে, তখন হবে আমার ভি কস থিটা অথবা এ ডট বি, এবং কোন ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর এ নিচে আসবে। এখন তাহলে আমি একইভাবে 142 নম্বর এমসিকিউটা যদি সলভ করি, এখানে বলছে ভি ভেক্টরের উপর এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমার এই সূত্রটা কাজে লাগবে। এখানে কিন্তু আমার থিটার মান দেওয়া নাই, তার মানে আমি উপরে এটা ব্যবহার করবো না, আমি ব্যবহার করবো নিচে এটা। তাহলে এ ডট বি, তাহলে এ ডট বি নিচে হচ্ছে ভি এর মান। তাহলে এ ডট বি কত, 6 আর 2, তাহলে কত, 6 2 12, তারপর হচ্ছে এখানে কত, -3 + 2, 3 2 6, তারপর হচ্ছে 2 এবং কত 1, তারপর হচ্ছে +2 ডিভাইডেড বাই ভি এর মান। ভি ভেক্টরের মান কত হবে, আমরা তো ভি ভেক্টরের মান নির্ণয় শিখেছি। ভি ভেক্টরের মান হবে √6² -3 হোল স্কোয়ার +2 স্কোয়ার। এটার মান আসে আমার কত, √49, বা এটাকে লেখা যায় কত, 7। তো উপরে এটা হচ্ছে 7, আর উপরে আসে কত আমার 8/7। এটা আমার কত, অপশন নাম্বার হচ্ছে বড় গ। আশা করি আমাদের লম্ব অভিক্ষেপ সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। এখন আমাকে যে কোনো দুইটা ভেক্টর বলবে যে এর উপর এর লম্ব অভিক্ষেপ, এর উপর এর লম্ব অভিক্ষেপ। আমরা যদি এই কনসেপ্টটা যদি একটু মাথায় রাখি, তাহলে এই সম্পর্কিত এমসিকিউ আসলে আমরা দিতে পারবো। এটা কিন্তু আমাদের কত আসতে পারে ভেক্টরের সৃজনশীলে। এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। এখন দেখো নদী নৌকা নিয়ে সেটা এটা সাধারণত সৃজনশীলে আসে, এমসিকিউ তো মাঝে মধ্যে আসে, এবং এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু শর্টকাটে বের করে ফেলতে পারি। এখন দেখো এখানে কি বলছে, একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চলে, নৌকাটি অপর পথে সোজাসুজি পৌঁছাবে। তো এক্ষেত্রে আমরা আলফা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট জানি, সেটাকেও লিখে রাখো। আলফা সমান হবে মাইনাস বা কজ ইনভার্স মাইনাস, এখানে দিবা স্রোতের বেগ আর নিচে দিবা নৌকার বেগ। এটা আমাদের নৌকার বেগ। এটা কিন্তু আবার যে যদি সৃজনশীলে সরাসরি দাও তাহলে কিন্তু সারা কাটে দিতে পারে, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য। তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি, কস ইনভার্স। এই অঙ্কে আমাদের স্রোতের বেগটা কত, স্রোতের বেগটা ছিল আমাদের কত, মাইনাস স্রোতের বেগটা 5 এবং নৌকার বেগটা কত 10। আমরা কিন্তু এটাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিতেছি না, কারণ আমাদের উপরেও কিন্তু বেগ, নিচেও বেগ, এক্ষেত্রে এই জন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি কজ ইনভার্স মাইনাস হাফ। তাহলে এখানে আলফার মান কত, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কত, এটা আমাদের নদী নৌকা সাধারণত এগুলোই আসে। এখন আমি যদি তোমাকে আর একটা ভাবে বলে, নদী নৌকার আমার একটা ক্লাস আছে, তোমরা ইউটিউব চ্যানেলে এটা দেখেও আসতে পারো। এখন দেখো আমরা শর্টকাটে আরও একটা এমসিকিউ করতে পারি, সেটা হচ্ছে ধরো এই যে সাঁতার ক্ষেত্রে, এটা আপেক্ষিক বেগ থেকে মূলত আসছে। একটি ব্যক্তি অথবা এক ব্যক্তির বৃষ্টির সাথে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টির বেগ হচ্ছে 6 মিটার/সেকেন্ড লম্বভাবে,
ছাতার কণিক অবস্থান কত হলে ব্যক্তিটি বৃষ্টি হতে নিজেকে রক্ষা করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আছে, এর অগারকম কিন্তু আমাদের একটা শর্টকাট ছিল, এটা কিন্তু একটা শর্টকাট ছিল, কেউ বলবো এটা সিকিউতে ইউজ করবে না। তো এটা কিন্তু আমাদের একটা শর্টকাট, এটা আমি কেন দিচ্ছি, এটা আমাদের শুধুমাত্র MCQর জন্য। এখন এক্ষেত্রে আমাদের থিটা হবে tan ইনভার্স বাতাসের বেগ, বাতাস, আর এটা হচ্ছে বৃষ্টির বেগ। এখন দেখো tan ইনভার্স এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি আমরা দেখি বাতাসের বেগ এখানে কত, বাতাসের বেগ কিন্তু আমাদের কত, বৃষ্টির সাথে এত বেগে দৌড়াচ্ছে বা 4 মিটার পার সেকেন্ড, মানে এদিকে যাচ্ছে আর কি। তাহলে এটা কত 4, আর বৃষ্টির বেগ কত 6। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেটারে ইউজ করো tan ইনভার্স 4/6, তাহলে এখানে আমাদের কত আসে, থিটার মানটা আসে আমাদের 33.69 আসে, এতে ছোটো কথা। তো আশা করি আমাদের নদী নৌকা এবং বৃষ্টি সম্পর্কিত MCQগুলো পারা যাবে। তো তোমরা যখন সৃজনশীলের জন্য দেখবে যে একটা নদী নৌকার ক্ষেত্রে লম্বালম্বিভাবে পার হওয়ার জন্য, নির্দিষ্ট সময়ে পার হওয়ার জন্য, বা আমার একটা ক্লাস আছে, আমি ক্লাসটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এখন যে টপিকটা দেখাবো এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর বোর্ডে MCQ আসতে দেখা গেছে। এটা হচ্ছে ডট গুণফল, স্কয়ার গুণফল, খুবই ছোট MCQ, খুবই টেকনিকের মনে রাখা যাবে। তো দেখো প্রশ্নটা কি বলছে, যে I প্লাস জে ডট গুণফল কত কে। এখন এটাকে যদি তুমি আলাদা আলাদা করো, তাহলে I ইন্টু কে প্লাস জে ইন্টু কত কে। এখন দেখো এটা কী হবে, এটা কী হবে, মনে রাখবা ডট গুণফলের ক্ষেত্রে, ডটের ক্ষেত্রে কি হয়, ডটের ক্ষেত্রে মনে রাখবা একই জাতীয়, ধর আইয়ের সাথে আই গুণ করলে, ধরো আমি যদি এখানে আইয়ের সাথে আই গুণ করি তখন আসবে 1, জের সাথে জে গুণ করলে তখন আসবে 1, আবার কে এর সাথে কে গুণ করলে তখন আসবে 1। যদি এছাড়া আদার্স কিছু আসে, অর্থাৎ আইয়ের সাথে যদি তুমি কে ডট গুণফল দাও তখন আসবে 0, আইয়ের সাথে তুমি জে ডট গুণফল দাও তখন আসবে 0, মানে বিপরীতধর্মী বা একই সমজাতীয় না হলে 0। এখন দেখো আইয়ের সাথে কে 0, জের সাথে কে 0, তাহলে 0-র সাথে 0 যোগ করলে কত 0, এটাই। আর ক্রস গুণফলের ক্ষেত্রে কী হয়, ক্রস গুণফলের ক্ষেত্রে মনে রাখবা, ধরো তোমাকে একটা কোশ্চেন দিল, এটা পাবে, ধরো তোমাকে একটা কোশ্চেন দিল যে ক্রস গুণফল কে, এটা যদি তোমাকে দেয় এটা সমান কত আসবে, এটা মনে রাখবে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে আমাদের এখানে দিবা আই, এখানে দিবা জে, আর এখানে দিবা কে। তো এইভাবে দিবা, এটা এইভাবে দিবা এরোটা, এটা এইভাবে দিবা এরোটা। এখন দেখো জের সাথে কে, জে থেকে তুমি কেতে গেছো, তুমি কিন্তু ক্লকওয়াইজ গেছো, তার মানে এখানে তোমার পজিটিভ আসবে। তো জে থেকে কতে গেলে তোমার কি আসবে আই, এটার মান হচ্ছে কত আই। যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে কিন্তু তোমার মাইনাস আসবে, অর্থাৎ যে কোনো দুটির ক্রস গুণফল হবে বাকিটার সমান। প্রশ্ন হচ্ছে কখন প্লাস কখন মাইনাস। এখন যদি তোমাকে আমি আরও একটা উদাহরণ দিই, ধরো তোমাকে যদি আমি দিই যে কে গুণ ক্রস গুণফল আই, তখন কি হবে। এখন দেখো তুমি কে থেকে আইতে গেছো, এটা কিন্তু ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, অবশ্যই ক্লকওয়াইজ, এভাবে গেছো, তখন কিন্তু এটা অপরটার সমান হবে, এটার উত্তর হবে কত জে। আর প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু তুমি ক্লকওয়াইজ গেছো তখন তোমার কি হবে প্লাস হবে। এখন দেখো এদের আমরা লাস্টে চলে এসেছি, এখন আমাদের আছে কি এই যে ভেক্টর ক্যালকুলাস সম্পর্কিত, যেটা এটা MCQতে আসলে আসে, খুবই স্পেসিফিক পয়েন্ট, এটা বারবারে আসে, এটা বেশি কঠিন করে না MCQতে। এখন এখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি সেটা ক্ষেত্রে কী বলছে, যে চিত্রটি একটি ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স হলে নিচের কোনটি। আচ্ছা, তো ডাইভারজেন্স জিনিসটা কি আমি যদি একটু বলি, ডাইভারজেন্স হচ্ছে ভেক্টরের ডাইভারজেন্স এইভাবে প্রকাশ করে, এটা হচ্ছে ন্যাবলা আর একটা হচ্ছে ভেক্টর। তো ন্যাবলার মানটা আমরা কি জানি, ন্যাবলার মানটা হচ্ছে যে ডিডিএক্স আই প্লাস ডিডিওয়াই জে প্লাস ডিডি এখানে জেড, আর এটা হচ্ছে কত কে। তো এটার সাথে আমাদের ধরো যে কোনো একটা ভেক্টর আমাকে বলবে, ধরো যে কোনো একটা ভেক্টর, ধরো ভেক্টরটা আমি ধরে নিলাম কত বিএক্স আই বা বিএক্স জে বা বিএক্স কত জেড কে। এখন এর মানটা তিন রকম হতে পারে ভেক্টরের ডাইভারজেন্স, এটার নাম হচ্ছে আমার কি ডাইভারজেন্স। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন করতে পারে যে ডাইভারজেন্স কি, তাহলে আমরা বলবো ডাইভারজেন্স একটা কি ডট গুণন, ডাইভারজেন্স একটা কি ডট গুণন। আসো এবার, তাহলে ডাইভারজেন্স আমাদের 3 রকম হতে পারে। ডাইভারজেন্স কত রকম হতে পারে, 3 রকম। একটা হতে পারে প্লাস বা পজিটিভ, আর একটা হতে পারে মাইনাস বা নেগেটিভ, আর একটা হতে পারে আমার কত শূন্য বা ছড়াচ্ছে না এটা। আচ্ছা যাও, এখন পজিটিভ কখনো, পজিটিভ হচ্ছে যখন এই একটা ক্ষেত্র থেকে যখন আমাদের রাশিগুলো ছড়াচ্ছে এরকম বাইরের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে আমার কত
পজিটিভ, তাহলে এক্ষেত্রে কোনটা হবে? পজিটিভ হবে না, যেহেতু আমাদের বাইরের দিকে ছড়াচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হলো ছোটো ক। আর যখন নেগেটিভের ক্ষেত্রে আমাদের কী হয়? আচ্ছা, এখানে আমি একটু আগে দেখাচ্ছি যে আমাদের ছড়াচ্ছে। নেগেটিভ ক্ষেত্রে আমাদের কেন্দ্রীভূত হচ্ছে, মানে আরও কি কমতেছে, ক্ষেত্রফলটা আর কি কমতেছে। আর যখন 0 আসবে তখন কিন্তু সে ছড়াচ্ছেও না, ভিতরে যাচ্ছে না, বাইরে যাচ্ছে না, সে তার আগের জায়গায় আসছে, অর্থাৎ আগের মতনই আছে। এটাকে ছড়াচ্ছে না বলে, বা অনেক সময় এটাকে এই যে এমসিকিউতে দেখবা তোমাদের অপশনে দিবে যে সলনয়েডাকার কার, বা আরেকবার দিবে যে ডোঙ্গা আকৃতি বা সিলিন্ডার আকৃতি। ডোঙ্গা আকৃতি বা এটাকে বলতে পারে যে সিলিন্ডার আকৃতি। তাহলে আমাদের ডাইভারজেন্স গেল। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাল আছে, আর কালের সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টটা আমরা যদি একটু দেখি পরের পেজে। এখন দেখো, আমরা কিন্তু ডাইভারজেন্স সম্পর্কে জানছি। এখন আমরা যদি ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে একটু জানি, ধরো আমি শর্টকাটে বলে দিই যাতে তোমাদের এই জন্য যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। ওই যে ধরো আরও বিভিন্ন ধরনের এমসিকিউ আসলে, আমি যে কথাগুলো এখন বলবো এগুলো থেকে ঘুরে ফিরে এমসিকিউ আসবে, তোমরা পরীক্ষার হলে এগুলো মিলাই নিও। এখন দেখো, তাহলে স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্টটাকে আমরা এভাবে প্রকাশ করা হয় একটা ক্ষেত্রফল চিহ্ন দিয়ে। এটা হচ্ছে ডিডি এক্স আই, তারপরে হচ্ছে ডিডি এক্স জে, তারপরে হচ্ছে এটা ওয়াই, ডিডি জেড, আর একটা হচ্ছে কত কে। এটাকে বলে আমার কত গ্রেডিয়েন্ট। এখন আমরা ডাইভারজেন্স একটু আগে দেখলাম, এখন আমরা আরেকটা আছে সেটা হচ্ছে যে কত সেটা হচ্ছে আমার কি কালটা ডাইভারজেন্স ছিল আমাদের কি ডট গুণফল, যেমন এটা কিন্তু আমাদের কি ডট গুণফল। আর কিন্তু আমাদের ভেক্টর গুণফল। তো কালকে আমাদের এই নেবলার সাথে যে কোনো একটা ভেক্টরকে ক্রস গুণফল করা হয়। তাহলে ক্রস গুণফল কিন্তু আমরা কি জানি, এটাকে প্রকাশ করা হবে কীভাবে? আই থাকবে, জে থাকবে, কে থাকবে, আর এখানে থাকবে ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডি জেড। এদের ক্ষেত্রে ম্যাথ কিন্তু তোমাদের এমসিকিউতে দিবে না এত বড়, এটা সিকিউতে দিতে পারে। আর এখানে কত যে ভেক্টরটা দেওয়া থাকবে, ধরো একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরো বি এক্স আই, বি ওয়াই জে, তারপরে বি জেড কে। তাহলে এখানে কত হবে? বি এক্স, বি ওয়াই, বি জেড। এটা হচ্ছে আমার কত এখন যখন আমি যখন ডাইভারজেন্সের বিভিন্ন প্রকারভেদ দেখাচ্ছি, এখন এখানতে আমাদের আরও কয়েকটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে আমাদের কার্ল নিয়ে কি হয় সেটা একটু খেয়াল করো। যখন আমার কার্লটা শূন্য না, তখন এখানে একটা থিওরিমূলক এমসিকিউ আসবে, সেটা হচ্ছে ঘূর্ণনশীল যখন কার্লটা শূন্য নয়, এবং এটাকে অসংরক্ষণশীল বলে। অসংরক্ষণশীল। আর যখন আমার কালটা শূন্য, ধরো এটা শূন্য না, আর একটা ধরো শূন্য হলে কি হবে? তখন বিপরীতটা অঘূর্ণনশীল, এবং সেটা কি হবে? সংরক্ষণশীল। তাহলে আমরা ভেক্টরের যে ক্যালকুলাসের কী দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স দেখছিলাম, কার্ল দেখছিলাম। তাহলে তোমাকে আবার এমসিকিউতে আরেকটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে আমি আরও আগেই বলছি যে আমাদের কার্লটা হচ্ছে ভেক্টর, আর ডাইভারজেন্স হচ্ছে কি ডট গুণফল। ডাইভারজেন্সের ক্ষেত্রে আমি দেখাইছি কখন কী হয়, সলিনিয়ার হয়। আর কালের ক্ষেত্রে এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেকবার আসছে। আমি এমসিকিউটা আলাদাভাবে দেখালাম না সময় সাপেক্ষের কারণে, যে ঘূর্ণনশীল কখন, যখন শূন্য নয়, এবং অসংরক্ষণশীল। যখন ঘূর্ণনশীল হবে না তখন সে অসংরক্ষণশীল, আর যখন সে ঘূর্ণনশীল তখন সংরক্ষণশীল। অর্থাৎ যখন সে ঘুরতে পারে তখন কোনো কী করতে পারে? সংরক্ষণ করা যেতে পারে। এখন তোমাকে আরেকটা এমসিকিউতে এটা মুখস্থ রাখতে পারো, যে বলতে পারো যে কালের নতিমাত্রা। কালের নতিমাত্রা হচ্ছে এরকম থাকবে, নেপলা ভেক্টর ইন্টু বি একটা যে কোনো একটা ভেক্টর। এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসতে দেখা গেছে। তো ভেক্টর এই পর্যন্ত আমাদের মোটামুটি যতগুলো টাইপ আছে এমসিকিউর জন্য শর্টকাট আছে সেগুলো দেখালাম। তো পরবর্তী অধ্যায়ে আমরা রেগুলার আসবে, সবাই সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।